সংস্থার উপস্থিতি কিংবা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বেশিরভাগকে পাকিস্তানে মোতায়েন রাখার প্রস্তাব সম্পর্কে বলেছেন, এ বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে আফগানিস্তানের সামরিক অভিযান চালানোর জন্য পাকিস্তান যেন মার্কিন ঘাঁটিতে পরিণত না হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে আফগানিস্তানের উপর নজরদারি রাখার জন্য পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি চলতি বছর 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামাবাদ আফগান শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে চায়, তবে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা কার্যক্রম কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য হোয়াইট হাউসের প্রস্তাবের বিরোধিতা করা থেকে বোঝা যায় ইসলামাবাদ সরকার ওয়াশিংটনকে সহযোগিতার নেতিবাচক পরিণতিকে মেনে নিতে প্রস্তুত নয়। গত বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রকে অবশ্যই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে হবে। এ কারণেই বর্তমানে আফগান থেকে মার্কিন সেনা সরিয়ে এনে পাকিস্তানে মোতায়েন রাখা কিংবা কথাবার্তা হচ্ছে। অন্যদিকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আফগানিস্তানেও নানান প্রক্রিয়া হয়েছে। এই প্রতিক্রিয়ায় আফগান পার্লামেন্টের কোনো সদস্য সে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাকিস্তানে মার্কিন সামরিক সরঞ্জাম স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতা অনুযায়ী মার্কিন সেনারা চলে গেলেও তাদের সামরিক সরঞ্জাম আফগানিস্তানে থেকে যাবে, কিন্তু এখন আমরা এ কারণে আতঙ্কিত যে মার্কিন সরকার তালেবানের সঙ্গে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে সমস্ত সামরিক সরঞ্জাম পাকিস্তানে স্থানান্তরের চিন্তাভাবনা করছে। আফগানিস্তানে গত 2 দশক ধরে তালেবানদের সহিংসতার প্রধান কারণ সে দেশে মার্কিন ও ন্যাটো বাহিনীর উপস্থিতি। এই অবস্থায় পাকিস্তানের প্রেসিডেন্ট এজন্য চিন্তিত যে তার দেশে মার্কিন সেনা উপস্থিতির কারণে তালেবানদের সৃষ্ট নিরাপত্তাহীনতা আরও বাড়বে এবং পাকিস্তানকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি ডিক্রিতে সই করেছেন। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েনের বেড়েছে তখন তিনি এই নির্দেশ দিলেন। গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় অবস্থিত বিদেশি মিশনগুলোতে স্থানীয় যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের সংখ্যা কমানোর নির্দেশ সম্বলিত আইনে সই করেছেন। পাশাপাশি তিনি অবন্ধুসুলভ দেশগুলোর তালিকা দেওয়ার কথা বলেছেন, যে দেশগুলোর বিরুদ্ধে নানামুখী সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এর মধ্যে এই আইন প্রকাশ করা হয়েছে। এতে মস্কোকে ক্ষমতা দেওয়া হয়েছে যে যেসব দেশ বা বৈদেশিক সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করছে কিংবা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সেই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ চুক্তি সীমিতকরণ এমনকি বাতিল করতে পারবে। ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ডিক্রি প্রকাশ করার দিন থেকেই আইন হিসেবে কার্যকর হবে এবং বাতিল না করা পর্যন্ত তা বৈধ হিসাবে বহাল থাকবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছেন, তারা মস্কোয় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টোফ কাজেভস্কিকে জানিয়েছে যে পুলিশ দূতাবাসের 5 জন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং আগামী 15 মের মধ্যে তাদেরকে দেশ ছাড়তে হবে। রাশিয়ার 3 জন কূটনীতিককে বহিষ্কার করার জবাবে মস্কো পোল্যান্ড দূতাবাসের এই 5 কর্মীকে বহিষ্কার করেছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় আরামকোর উপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত শুক্রবার শেষ বেলায় এই তথ্য জানায়। তিনি বলেন, ইয়েমেনের তৈরি কাসেফ 2K ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হলো। জেনারেল সারি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজাজ প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামাদ 3 ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে। এরপর জেনারেল সারি আলাদা আরেকটি টুইটার পোস্টে জানিয়েছেন, ইয়েমেনের সামরিক বাহিনী সকাল 9টা কিংবা খালিদ বিমান ঘাঁটির উপর আরেকটি অভিযান চালিয়েছে। এই অভিযানেও কাসেফ 2K ড্রোন ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুতি আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ও প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের সেনাপ্রধান মিং অংহ্লাইং এর প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশের নেতারা। শনিবার আসিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান মিং অংহ্লাইং। অভ্যুত্থানের পর এটি তার প্রথম কোনো বিদেশ সফর। সম্মেলনে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ও রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হ্লেইংকে অনুরোধ জানান জোটের অন্যান্য নেতারা। মিয়ানমার সংকট সমাধানে এটি প্রথম কোনো বড় ধরনের আন্তর্জাতিক বৈঠক। মহামারীর মধ্যেও 10 সদস্য বিশিষ্ট এই জোটের নেতারা সম্মেলনে হাজির হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন মিয়ানমারে অবিলম্বে সাধারণ মানুষের উপর সহিংসতা বন্ধ ও রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারের শোচনীয় পরিস্থিতি অবিলম্বে থামাতে হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। বৈঠক শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন বলেন, সেনাপ্রধান আসিয়ানের প্রতিনিধিদের মিয়ানমার সফরের অথবা মানবিক সহযোগিতা গ্রহণের বিরোধিতা করেনি। লি সেইন বলেন, তিনি বলেছেন তিনি আমাদের কথা শুনেছেন। তিনি যে বিষয়গুলো উপকারী বলে মনে করেন তা তিনি গ্রহণ করবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মিয়ানমার সংকটের সমাধান করতে আসিয়ান সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছেন। সীমানা ছাড়িয়ে সম্ভবত গুরুতর মানবিক বিপর্যয় রোধের আহ্বানও তিনি জানান। মিয়ানমারকে আসিয়ান থেকে বের করে দেওয়ার দাবি উঠেছিল, তবে জোটের সদস্যরা ঐতিহাসিকভাবে একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে সাধারণত হস্তক্ষেপ করেন না। জাকার্তায় সম্মেলনস্থলের কাছে বিক্ষোভকারীরা বাসন ও কড়াই নিয়ে এবং প্লেকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে। প্লেকার্ডে লেখা ছিল, গণতন্ত্র ফিরিয়ে দাও, আমরা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে। শনিবার মিয়ানমারের প্রধান শহরগুলোতেও বিক্ষোভ হয়েছে, তবে সহিংসতার কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মিয়ানমারের গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে 700-র বেশি মানুষ মারা গেছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল এন্ডেভারে চড়ে 4 জন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তৃতীয়বারের মতো নভোচারী পাঠালো স্পেস এক্স। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে কয়েকশো কোটি ডলারের চুক্তির আওতায় এই মিশন পরিচালিত হচ্ছে। এই মিশনে প্রথমবারের মতো রকেট ও মহাকাশযান পুনরায় ব্যবহার করল স্পেস এক্স। ক্রু 2 নামের এই মিশনে এবার প্রথমবারের মতো একজন ইউরোপীয় নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মিশনে মোট 4 জন নভোচারী গিয়েছেন। এদের মধ্যে 2 জন নাসার নভোচারী, মিশন কমান্ডার শেইন কিমব্রো ও পাইলট মেগানান ম্যাকার্থ ও মিশন বিশেষজ্ঞ ফরাসি প্রকৌশলী থমাস পেসকুয়েট। মিশন কমান্ডার শেইন কিমব্রো বলেছেন, মহাকাশে ফিরতে পেরে আমরা খুশি। ফ্লোরিডায় কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে শুক্রবার রকেটটি প্যাড 39 থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শনিবার ভোর 5:08 এন্ডেভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। মহাকাশটি তখন ভারত মহাসাগরের 425 কিলোমিটার উপর দিয়ে উঠছিল। স্পেস এক্সের সঙ্গে নাসার চুক্তির মূল উদ্দেশ্য হলো একটি মহাকাশ পুনরায় ব্যবহার করে খরচ কমানো, অর্থাৎ একটি মহাকাশযান আবার ব্যবহার করে খরচ কমিয়ে আনা। টেসলার 3টি সাদা গাড়ি নভোচারীদের লঞ্চ প্যাডে নিয়ে যায়। গাড়িগুলোর লাইসেন্স প্লেটে লেখা ছিল রিসাইকেল, রিইউজড ও রিভিউস। গত বছর মে মাসে প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠায় স্পেস এক্স। এর মাধ্যমে স্পেস শাটল প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর 9 বছর ধরে রুশ রকেটের উপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতার অবসান ঘটে। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মিশন শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে হাজির হন। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে রাশিয়া 10 দিন কর্মহীন থাকবে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রধান স্যানিটারি কর্মকর্তা আন্না পোভোভার সঙ্গে শুক্রবার বৈঠক করেন তিনি। বৈঠকে আন্না প্রস্তাব দেন 1 মে থেকে 10 মে পর্যন্ত 10 দিন কর্মহীন রাখার জন্য। পুতিন প্রস্তাবটি সমর্থন করেন। ওই 10 দিন ছুটি থাকবে। পোভোভা জানান, রাশিয়ায় করোনা পরিস্থিতি এখন স্থিতিশীল, কিন্তু বসন্তের আগমনে বাইরের কর্মকাণ্ড বাড়বে এবং মানুষের পারস্পরিক সংস্পর্শে আসাও বেড়ে যাবে। পুতিন বলেন, আপনি যদি মনে করেন এটি প্রয়োজনীয় তাহলে আমরা সেটি করব। আজ আমি সংশ্লিষ্ট ডিক্রিতে স্বাক্ষর করব। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনা সংস্থা ওয়ার্ল্ড উইকিমিটারের সংগৃহীত তথ্য অনুসারে মহামারী শুরু হওয়ার পর হতে এখন পর্যন্ত রাশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 47,53,000-এর বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে 1,07,900 জনের। তবে পশ্চিমা সমালোচকদের ধারণা, রাশিয়াতে করোনায় মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি আসনের সবকটি নির্বাচন এখনও শেষ হয়নি। 8 দফার মধ্যে 6 দফার ভোট শেষ হয়েছে। এই নির্বাচন শেষ হবে 29 এপ্রিল। ফলাফল একযোগে ঘোষণা করা হবে 2 মে। এর মধ্যে প্রথম 2 প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি নির্বাচনে নিজেদের জয় দাবি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জয় নিশ্চিত করে আরেক ধাপ এগিয়ে ইঙ্গিত দিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেছেন, বিজেপিকে বিপুল ভোটে হারিয়ে তার দল তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে ভোট দেয়নি। বিগত 2016 সালের সর্বশেষ নির্বাচনে তৃণমূল রাজ্যে 294টি আসনের মধ্যে 211টি আসন পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল মাত্র 3টি আসন। তৃণমূল এবার কমপক্ষে 250টি আসন পাবে। তবে তৃণমূলের এই চুক্তিতে খারিজ করে বিজেপি বলেছে, তৃণমূলের দিন শেষ, এবার সোনার বাংলা গড়তে ক্ষমতায় আসছে বিজেপি। প্রশ্ন তুলেছে, গত 10 বছরে মমতা রাজ্যে কি করেছে, এই রাজ্যের জন্য কি করেছে মমতা?
একটাও শিল্প করতে পারেনি, চাকরি দিতে পারেনি বেকার যুবকদের। বিজেপি এবার এই রাজ্যে শিল্প করবে, চাকরি দেবে। প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দাবি করছেন এবার এই বাংলা থেকে বিদায় নেবেন মমতা, ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপির এই বাংলা জয়ের আশার পেছনে কাজ করছে সর্বশেষ 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। লোকসভায় 42টি আসনের মধ্যে 18টি আসনে বিজেপি জিতে চমক সৃষ্টি করে। তাছাড়া এই নির্বাচনে লোকসভার ভোটের নিরিখে বিজেপি এগিয়ে ছিল 121টি আসনে, আর তৃণমূল 164 আসনে। 22 এপ্রিল 6 দফা নির্বাচন শেষ হয়েছে। শেষ 2 দফা অর্থাৎ সপ্তম ও অষ্টম দফার নির্বাচন এখনও শেষ হয়নি, বাকি রয়েছে এই 2 দফার 71টি আসন নির্বাচন। তবে অমিত শাহ দাবি করেছেন ষষ্ঠ দফা নির্বাচনের মাধ্যমে বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদী গত শুক্রবার বিকেলে দিল্লি থেকে ভার্চুয়াল প্রচারে বলেছেন বাংলা জিতবে, বিজেপি জিতবে। 2 মে সোনার বাংলায় তিনি মজবুত পা রাখবেন। নতুন সরকারে আসবে বিজেপি, আর নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে নতমস্তকে প্রণাম জানাবেন বাংলার মাটি আর মানুষকে।